গল্পের নাম অবশেষে তোমাকে স্পেশাল পর্ব ৩ পর্ব ১১ তারা ইসলাম। আশেপাশে প্রচুর গাড়ি চলাচল করছে, প্যাপো প্যাপো শব্দ করে। সব জায়গায় যেন মানুষের গিজগিজ। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে, আবার কেউ কেউ ব্যস্ততা নিয়ে হেঁটে চলছে, আবার কেউ কেউ ফোনে কথা বলছে। কিন্তু আমি আর রুদ্র রিকশায় বসে আছি। আমার ভালো লাগলেও রুদ্র চোখ মুখ শক্ত করে বসে আছেন। আমি অবশ্য সেদিকে বিশেষ পাত্তা দিলাম না। সকালে উনি বললেন, রেডি হয়ে নাও, একটু বের হব, তবে বোরকা পরবা। আমিও খুশি মনে ওনার কথা মতো রেডি হয়ে গেলাম। বিয়ের এতদিন পর ওনার সাথে একটু আলাদা সময় কাটাবো ভাবতে মন একদম ফুরফুরে হয়ে গেল। খুশি কারণে জিজ্ঞাসা করানি কোথায় নিয়ে যাবেন, কিন্তু যাওয়ার সময় আমি ওনাকে বলে দিয়েছিলাম আমি গাড়ি টাড়ি করে ঘুরবো না, রিক্সা করে ঘুরবো। আমার কতদিনের স্বপ্ন জামাই নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াবো। উনি প্রথমে রাজি হননি, তবে আমার এক প্রকার জোরাজুরিতে উনি বাধ্য হয়ে রিক্সা উঠে বসলেন। ওনার কথা মতো রিক্সা মামা একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন তা আমি জানি না। রিক্সা চলা শুরু করে দিয়েছে আর আমি আশপাশ দেখছি। কিছুক্ষণ নীরবতার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আজকে না কি একটা সারপ্রাইজ দিবেন বলছিলেন? উনি আমার দিকে ভ্রু কুঁচকানো দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, সেটা সন্ধ্যায় পেয়ে যাবে। আর আজ তোমার শ্বশুর বাসায় ফিরছি না। আমি অবাক হলাম ওনার কথাই, তাই বললাম, বাসায় ফিরবে না মানে? উনি এবার আরও বিরক্তি নিয়ে বললেন, সেটাও সারপ্রাইজ। আমি ওনার কথা শুনে আর কিছু বললাম না, কিন্তু কিছুক্ষণ পর আবার বললাম, আপনি কি আমার উপর রেগে আছেন? না মানে রিক্সা করে যাচ্ছি যে তাই? উনি এবার আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, না। ব্যাস, আর কিছু বললেন না। কেন জানি আমার খারাপ লাগলো। সব সময় আমি কেন কথা বলবো? উনিও তো বলতে পারেন। তাই আমিও অভিমান করে ওনার দিকে আর খেয়াল না দিয়ে আবারও আশপাশ দেখায় মন দিলাম। কিছুক্ষণ পরে একটা বড় পার্কের মতো জায়গায় আসতে রিক্সা মামা রিক্সা দাঁড় করালেন। রিক্সা থামতে রুদ্র নেমে পড়লেন, সাথে আমাকেও নামতে বললেন। ওনার কথা মতো আমি নেমে পড়লাম। ভাড়া মিটিয়ে আমার হাত ধরে সামনে এগিয়ে চললেন। জায়গাটা ভীষণ সুন্দর, আশেপাশে নাম না জানা ফুল দ্বারা ভরপুর। মাঝখানে রাস্তাটা ভীষণ সুন্দর, চারপাশে চড়ুই পাখির মতো ভালোবাসার যুগল। আমি সেদিকে তাকায় হাসলাম। উনি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, জায়গাটা কেমন লাগছে? ওনার আওয়াজ শুনে কিছুক্ষণ আগের অভিমানটা আমাকে আবার আঁকড়ে ধরলো, তাই মুখ কালো করে বললাম, সুন্দর। আমার কথা শুনে উনি বললেন, কি হয়েছে তোমার? আমি এবার হালকা বিরক্তি নিয়ে বললাম, কিছু না। উনি রেগে দাঁতে দাঁত চেপে বললেন, যদি আজকে আমার মুড খারাপ করে দাও, তখন সত্যি সত্যি আমি তোমাকে ঠুকে দেবো বলে রাখলাম। ওনার কথায় মৃদু চমকে উঠলাম, তাও নিজেকে সামলিয়ে বললাম, আমি কি কিছু বলেছি? আপনি এমন বিহেভ করছেন কেন? তারপর হালকা অভিমান নিয়ে বললাম, নাকি আমি কিছু বললেও দোষ, না বললেও দোষ? উনি রেগে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মতো স্টুপিডকে নিয়ে বের হওয়ার আমার ভুল হয়েছে। ওনার কথায় অপমানে আমার সারা শরীর মৃদু কাঁপতে লাগলো। তাই রেগে বললাম, তাহলে আমার সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই বলে সেখান থেকে চলে আসতে নিলে? উনি শক্ত করে হাত চেপে ধরে আমাকে আটকালেন। তারপর আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, পাবলিক প্লেসে তামাশা করবে না বলে দিলাম। আমি কিছু বললাম না, বলতেও ইচ্ছে হলো না। উনি আমার হাত ধরে মনোমুগ্ধ করে একটা জায়গায় নিয়ে গিয়ে বসালেন। তারপর আমার হাত ধরে বললেন, আমি বেশি কথা বলা পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। আর এখন যা বলি তা তোমার জন্যই বলা হয়। তাই শুধু শুধু আমার কাছে এত আশা রাখিও না। রুদ্র কখনো পুরোপুরিভাবে বদলাতে পারবে না। রিক্সাতে বসে তোমার হাত ধরবো, কোমর জড়িয়ে ধরবো, হাজারো গল্প করব, সেসব ভাবা তোমার বোকামি। আমি কোনো সিনেমার হিরো নয় নূর, আর না এগুলো আমাকে দিয়ে হবে। রিক্সা আমার কাছে বিরক্তিকর লাগে, বুঝেছো? আর কখনো এমন আবদার করবে না। আর শোনো, এখানে ঘোরাঘুরির পর আমার গাড়ি আসবে। ওনার সব কথা শুনে আমি মুখ কালো করে ফেললাম, তবে এটা ভেবে মনে মনে খুশি হলাম উনি আমার মনের কথা বুঝেছেন। আমি ফুরফুরে চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, সব বাদ, তবে আপনি যে আমার মনের কথা বুঝেছেন সেটাই অনেক। তবে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, এই যে আজকে আমার শখগুলো পূরণ করেননি, একদিন দেখবেন এই শখগুলো আপনার মনেও জাগবে। কিন্তু বলে দিচ্ছি, সেদিন আমিও পূরণ করতে দেব না বলেই ভেঙচি কাটলাম। আমার কথায় উনি উচ্চস্বরে হেসে উঠলেন, তবে কিছু বললেন না। আমরা বিকেল পর্যন্ত এখানে সেখানে ঘোরাঘুরি করছি। সব সময়ের মতো আমি বেশি বকবক করছি আর উনি শুনছেন। কিন্তু সন্ধ্যার দিকে উনি আমাকে কোথায় যেন নিয়ে যাবেন বলেছেন।
ওনার গাড়ি এসে থামলো একটা ৬-৭ তলা বিল্ডিংয়ের সামনে। উনি গাড়ি থেকে নেমে আমার হাতে ধরে যে বিল্ডিংয়ের দিকে হাঁটতে লাগলেন। আমি বললাম, এখানে কে থাকে আর এখানে আনলেন কেন? ও আল্লাহ, এত দূর জার্নি করে আমি ক্লান্ত। আমার কথায় উনি হাসলেন। তারপর লিফটে ঢুকতে ঢুকতে বললেন, এই বিল্ডিংটা আমার বাবার বন্ধুর। তবে ৫ তলায় যে ডান পাশে ফ্ল্যাটটা আছে ওটা বাবা আমাকে গিফট করেছিলেন আমার ২৩তম জন্মদিনে। ওনার কথায় আমার চোখ বড় বড় হয়ে গেল। তাই অবাক হয়ে বললাম, আপনি এখানেই থাকতেন নাকি, তা আবার একা? উনি আমার কথায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বললেন, কে বলল একা থাকতাম? আমার হাজারখানেক বউ ছিল, তাদের সাথেই থাকতাম। ওনার কথা শুনে রেগে ওনার দিকে তাকাতে উনি উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর লিফট থেকে বের হয়ে ফ্ল্যাটের কাছাকাছি যেতে উনি দরজা খুলতে লাগলেন আর খুলতে খুলতে বললেন, আমি এখানেই ছিলাম প্রায় ২ বছর। তোমার শ্বশুর বাড়িতে তেমন একটা যাওয়া হতো না তখন। এখনও যেতাম না, কিন্তু তোমার কারণেই প্রতিদিন যাওয়া হয়। তারপর দরজা খুলতে আমরা ভিতরে প্রবেশ করলাম। উনি সারা ঘরের লাইট জ্বালিয়ে দিলেন আর বললেন, মিসেস নূর জামান সারপ্রাইজ। ওনার কথায় হেসে বললাম, সারপ্রাইজটা আমার দারুণ লেগেছে। তারপর ফ্ল্যাটটা আমি ভালোভাবে দেখতে লাগলাম। মোট ৫টে রুম, একটা কিচেন রুম আর একটা ডাইনিং রুম, একটা রুমের তালা দেওয়া আর বাকি 2টা বেডরুম। উনি আমাকে বললেন, নূর, ঘরটা কেমন? আমি মুচকে এসে বললাম, অনেক অনেক সুন্দর, কিন্তু ওই রুমে তালা দেওয়া কেন? উনি মুখটা গম্ভীর করে বললেন, সেটা তোমার না জানলেও চলবে। সেখানে আছে রুদ্রের সব কেসের ফাইল, ইউনিফর্ম আরও যাবতীয় জিনিস। সে নূরকে আনবে, তাই সব তার রুম থেকে বের করে নিয়ে ওই রুমে রেখে তালা দিয়ে রেখেছে। ওনার কথা শুনে অপমান বোধ করলাম, তাই হালকা রাগ নিয়ে বললাম, ভুল হয়েছে জানতে চেয়ে, আমি কিন্তু বিশ্রাম নেব। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, একটা মানুষের এত মুড সুইং হয় কীভাবে? এত সময় তো ঠিক ছিল, কিছু যেন বলাই যায় না। অমনি মুখ ভার করে ফেল। ওই রুমটা ইউজ করা যায় না, ধুলোবালি দিয়ে ভরপুর, তাই তালা দেওয়া। আমি মুখ কালো করে বললাম, আগে বলেননি কেন? শুধু শুধু অপমান করলেন। উনি আমার কথা শুনে নিজের কপাল চাপড় দিয়ে বললেন, এত অভিমানী কেন তুমি? তোমাকে নিয়ে হয়েছে আমার মহাজ্বালা। আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তাই উনি আর আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীর, তাই অল্প সময়ে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আমার কারোর ডাকাডাকিতে। কেউ যেন মুখের সামনে এসে আতুরে গলায়, নূর উঠে যাওয়া বলে ডাকছে। আমি অলসতার জন্য চোখ খুলতে পারছিলাম না, তবে খুব কষ্ট চোখটা খুলে দেখলাম রুদ্র আর আমার একদম কাছাকাছি ভাবে ঝুঁকে আছেন। তাই আমি ধরফর করে উঠে বসলাম আর আশপাশ তাকিয়ে মনে করার চেষ্টা করলাম কোথায় আছি সেটা। মনে পড়তে ওনার দিকে তাকালাম। উনি মনে হয় মাত্র গোসল করে বের হয়েছে, চুল ভেজা, শুভ্র চেহারা। উনি আমার তাকানো দেখে বললেন, রাত 8টা বাজে ম্যাডাম, আপনি এখনও ঘুমাচ্ছেন? যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার অর্ডার করছি। ওনার দিকে আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমারও প্রচুর গরম লাগছে, গোসল করা প্রয়োজন, কিন্তু এখানে তো আমার কোনো জামা কাপড় নেই। আমার কথা শুনে উনি হেসে বললেন, তোমার বরকে বোকা মনে হয় নাকি? ওই যে তোমার পাশে শপিং ব্যাগ রাখা আছে, সেখানে শাড়ি, ব্লাউজ ইত্যাদি সব রাখা আছে, যেটা ইচ্ছা পরে নাও। বলে উনি রুম ত্যাগ করলেন। আমি খুশি মনে শপিং ব্যাগগুলো থেকে কাপড় বের করতে চোখ আমার ছানা বড়া হয়ে গেল। 2টো শাড়ি, তাও এগুলো শাড়ি বলা চলবে কিনা বুঝতেছি না, এত পাতলা, আর ব্লাউজগুলো হাতা কাটা। মনে মনে বললাম, উনি ইচ্ছে করেই এমন শাড়ি কিনেছেন যাতে আমাকে সাহায্য করতে পারেন, সব প্রতিশোধ নিচ্ছে ওনাকে জ্বালানোর জন্য। এসব ভেবে চোখ আমার ছলছল করে উঠল। রাগে দুঃখে সেখানে থাকা জানালা দিয়ে লাফ দিতে মন চাইল, কিন্তু মারা যাবো তাই দিইনি। কিছুক্ষণ পরে একটা আইডিটা মাথায় আসতে আমি ওনার আলমারি খুলে ওনার একটা টি-শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর মনে মনে বললাম, আমার সাথে পাঙ্গা নিতে এসেছেন মির্জা সাহেব, জ্ঞান হারানো মেয়ে হতে পারি, তবে বোকা না। গোসল শেষে আমার খিমা বোরকার নিচের পাটটা পরে আর ওনার টি-শার্ট পরে বের হলাম চুলে ধারতে ধারতে। উনি তখন ও রুমে আসেননি। আমি ভালোভাবে নিজেকে গুছিয়ে রুম থেকে বের হতে দেখলাম উনি টিভি দেখছেন। আমি ওনার কাছে যেতে উনি আমার দিকে তাকালেন, আমাকে স্ক্যান করে রাগী গলায় বললেন, এসব পরার মানে কি? শাড়িগুলো পরনি কেন? আমি ওনার পাশে বসতে বসতে বললাম, ওগুলো শাড়ি ছিল? আমার তো মনে হয়নি। এমন শাড়ি আপনি কীভাবে আনলেন? উনি রেগে আমার কাঁধ শক্ত করে চেপে ধরে বললেন, এখনই তুমি শাড়িগুলো পরে আসবে, যাও।
আমি ওনার হাত দুটো কাঁধ থেকে সরিয়ে বললাম, বাজে কথা বলবেন না, সেসব শাড়ি জীবনেও আমি আপনার সামনে পরবো না। আপনি যে শোক শোক টাইপের আঁকে জানতাম না। আমার কথা শুনে উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, আমাকে কি তোমার পর পুরুষ মনে হয়? আর একটাও আজাইরে কথা বলবে না। আর কি বললে? চোখ চোখ, তাই তো? বলে আচমকা আমার ওনার ঠোঁট দিয়ে চেপে ধরলেন। এমন হওয়াতে আমি শকড। যখন বুঝলাম কি হচ্ছে তখন আমি ওনার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলাম, তো ব্যর্থ হলাম। কিছুক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিলেন। উনি ছেড়ে দিতেই আমি ঠোঁটে হাত দিয়ে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম, আপনার মতো বাজে অসভ্য লুচু আর নেই। আমার কান্না আর কথা উনি শুনে হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছেন এক প্রকার। তারপর বললেন, ন্যাকারানি, পরে কান্না করিও, আগে খেয়ে নাও, তারপর দেখব কি করি তোমার। খেয়ে দিয়ে ওনার রুমে আসতে উনি বললেন, শাড়ি পরে নাও, আর একটা সারপ্রাইজ আছে। আমি রেগে বললাম, আমার সারপ্রাইজ পাওয়ার কোনো আগ্রহ নেই, তাই আমি শাড়িগুলো পরছি না। উনি আবার চিল্লিয়ে উঠে বললেন, হয় তুমি শাড়ি নিজে পরবে, নাহলে কিন্তু আমিই পরিয়ে দেবো বলে দিলাম। ওনার ধমকে আমি চমকে উঠে খানিকটা পিছিয়ে গেলাম। এক প্রকার বাধ্য হয়ে শাড়িগুলো আমার পরতেই হলো। মার্কার শাড়িগুলো পরলেও যেমন, না পরলেও তেমন। শাড়ি পরার পর ওয়াশরুম থেকে বের না হয়ে ওনার আরেক ধমক খেলাম। তারপর মাথা নিচু করে বের হলাম। তবে ওনার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। লজ্জার কারণে ওনার দিকে তাকালাম না, তবে বুঝতে পারলাম উনি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর উনি আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশিয়ে বললেন, আমার দিকে তাকাও নূর। আমি তাকালাম না। তারপর আবার বললেন, তাকাতে বলছি আমি। এবার আমি লজ্জা মাখা চোখে ওনার দিকে তাকাতে থমকে গেলাম। ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকানোর সাহস পেলাম না, তাই দ্রুত চোখ ফেরালাম। উনি হঠাৎ আমাকে দুষ্টুমি গলায় বললেন, আজকে কিন্তু তোমার কোনো ছাড়াছাড়ি নেই। উনির কথা শুনে লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার লজ্জা পাওয়া দেখে উনি শব্দ করে হেসে উঠে বললেন, ম্যাডাম, লজ্জা পাওয়ার অনেক সময় আছে, আগে আমার সাথে আসুন, বলে আমাকে কোলে তুলে নিলেন। ওনার কাজে আমি ভূমিকম্পের ন্যায় মৃদু কেঁপে উঠলাম, তবে লজ্জায় ওনার দিকে আর তাকালাম না। আমি সে অবস্থায় ওনার বুকে মাথা রেখে ওনাকে গভীরভাবে অনুভব করতে লাগলাম। ওনাকে বলতে ইচ্ছে হলো, আমি আপনাকে ভীষণ ভালোবাসি মির্জা সাহেব, কিন্তু নিজের কথায় নিজেই চমকে উঠলাম। ভালোবাসি মানে? হ্যাঁ, ভালোবাসি তো। ওনার প্রতি আমার মনে যে গাঢ় অনুভূতি আছে তার নাম ভালোবাসা ভেবে মুচকি হেসে ওনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি ওনার আরেকটা রুমের কাছাকাছি এসে আমাকে নামিয়ে দিয়ে আমার চোখে হাত দিয়ে বললেন, চোখ বন্ধ করো, চিটিং করবে না। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। আমার চোখ থেকে উনি হাত সরাতে আমি চোখ খুলে সামনে তাকালাম, আর তাকাতেই চমকে উঠলাম। ওনার সে রুমটা উনি ছোট ছোট স্টার, চাঁদ, বেলুন দিয়ে সাজানো, আর বিছানায় ফুল দিয়ে লাভ আঁকা। আর সবচেয়ে বেশি চমক গেছি আমার শতখানেক ছবি দেখে, সব বিয়ের পরের ছবি। সবগুলোতে কখনো আমি রেগে নাক ফুলিয়ে আছি, কখনো বা কান্নারত অবস্থায় আছি, আর কখনো বা ওনার সাথে মিশে আছি। এগুলো উনি কখন ক্লিক করেছেন কে জানে। আমার ফুরফুরে চেহারা দেখে বললেন, মিসেস, আজকে আমাদের বিয়ের 2 মাস হয়ে গেছে, তাই এই ছোট উপহার তোমার জন্য। ওনার কথায় আমি মুচকি হাসলাম, তবে কিছু বললাম না। উনি পিছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, কেমন লাগলো বললে না তো? ওনার এমন কাজ আমি কেঁপে উঠলাম, তবে বললাম, অনেক অনেক ভালো লেগেছে, ধন্যবাদ এমন উপহার দেওয়ার জন্য। আর রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছেন। উনি আমাকে আরও গভীরভাবে ছুঁয়ে দিয়ে বললেন, ধন্যবাদ দিলে কিন্তু হবে না। ওনার কথা মানে বুঝতে পেরে রাগে চোখে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকানো দেখে হেসে উঠলেন। তারপর আমার দিকে এক হাত বাড়িয়ে বললেন, চলো ডান্স করি। ওনার কথায় আমার চোখ বরাবর হয়ে গেল। তারপর অবাক হয়ে বললাম, আপনি ডান্সও করতে পারেন? উনি নিজেই আমার হাত ধরে ওনার কাছে নিয়ে গিয়ে বললেন, করলেই দেখবে পারি কিনা, বলেই একটা গান ছেড়ে দিলেন। তাকে অল্প কাছে রাখছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি, আবার তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি। ফের তাকে ছুঁতে যাচ্ছি, আবার বাকিটা আপনারা শুনে নেবেন। গানের তালে তালে আমরা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ডান্স করছি। কিন্তু উনি হুট করে আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। ওনার ছোঁয়া গাঢ় থেকে গাঢ় হতে আমার মাথায় এলো, এই ছোঁয়াগুলো ভালোবাসাবিহীন, আর এমন ছোঁয়া আমার প্রয়োজন নেই। তাই আমি ওনাকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম। এতে উনি খানিকটা পিছিয়ে গেলেন আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, নূর। আমি রেগে বললাম, কি নূর? হ্যাঁ, কি নূর? ভালোবাসেন আমায়? আপনার উত্তর অবশ্যই না। তারপর চিল্লিয়ে উঠে বললাম, তাহলে কাছে আসার মানে কি? আমি ওনার কাছে গিয়ে ওনার চোখের দিকে চোখ রেখে বললাম, মির্জা সাহেব, ভালোবাসাবিহীন ছোঁয়া আমি চাই না। যেদিন ভালোবাসবেন সেদিন না হয় ভালোবেসে নিজের করে নেবেন। এর আগে ভালোবাসাবিহীন আমাকে ছুঁতে আসলে আপনার
পিস্তল দিয়ে আপনাকে ঠুকে দেব।